প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, কোটা বিরোধী আন্দোলন, বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক, সর্বজনীন পেনশন, সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে, চাপের মুখে বাইডেন, আলোচনায় কমলা। সমকালের শিরোনাম, 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো ক্রোকের নির্দেশ, আরেক সম্পদশালী কাস্টমস কমিশনার ইনামুল হক, রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের, মতিউরের 1019% জমি ও 4 ফ্ল্যাট জব্দ। যুগান্তর, আন্দোলনে উত্তাল শিক্ষাঙ্গন, সরকারের সঙ্গে আলোচনার প্রত্যাশায় শিক্ষক কর্মচারীরা, কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ অব্যাহত। এবার মতিউরে স্পর্শকাতর ফোনালাপ ফাঁস, বান্ধবী আরজিনা ও অটেল সম্পদের মালিক। কালের কণ্ঠ, সম্পদের তথ্য প্রকাশে মতানৈক্য, সচিব সভা, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী সমাবেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, রবিবার সব প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট, দুর্নীতিতে ডুবছে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। বাংলাদেশ প্রতিদিন, কোটা বিরোধী উত্তাল আন্দোলন, ব্রিটেনে ইতিহাস গড়ার পথে স্টারমার। মানব জমিন, বিক্ষুব্ধ শাহবাগ, অচল ক্যাম্পাস, বাড়লেও রিজার্ভের সংকট কাটছে না। আজকের পত্রিকা, শিক্ষার্থীরা ক্ষুব্ধ, বাড়ছে বিক্ষোভ, সরকারি খরচে গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। খবরের কাগজ, অটল বিক্ষুব্ধ ছাত্ররা। দৈনিক বাংলা, স্থবির দেশের সব বিশ্ববিদ্যালয়, যায় দিন, ত্রিমুখী সংঘাতে কোটা আন্দোলন, সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, কেনা যাবে না গাড়ি। কালবেলা, হেফাজতের অফিস নিয়ে টানাটানি, কোটা বিরোধীদের এবার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। দৈনিক জনকণ্ঠ, ফের কৃচ্ছ সাধন নীতি, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র, বাংলাদেশি শ্রমিকরা ওমানের অর্থনীতিতে অবদান রাখছে, সম্পদের হিসাব দেওয়া নিয়ে সচিবদের মতানৈক্য। আপনি শিরোনাম শুনলেন। গত কয়েকদিন ধরে যে আলোচনাটি হচ্ছে, আন্দোলনে উত্তাল শিক্ষাঙ্গন, সরকারের সঙ্গে আলোচনার প্রত্যাশায় শিক্ষক কর্মচারীরা, সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ অব্যাহত, এবং তারা ক্লাস বর্জনের ডাক দিয়েছে আগামী রবিবার থেকে। ধন্যবাদ রাজনের আপনাকে। আসলে এই বিষয়টাই এখন আলোচনার মধ্যে এসছে, বিশেষ করে উত্তাল ক্যাম্পাস, সেখানে শিক্ষক কর্মচারীরা আন্দোলনে আছে, রাজপথে আছে, ক্লাসের বাইরে আছে, ছাত্ররা আবার কোটা আন্দোলনের কারণে ক্লাসের বাইরে আছে, পরীক্ষার বাইরে আছে, একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এটা এখন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতিটা এই, এবং গত 4 দিন ধরে গণমাধ্যমে এই সংবাদগুলি প্রাধান্য পাচ্ছে। শিরোনামের কথা বলছিলেন, যে শিরোনাম, এই 4 দিন আগে একটু ফিরে যান, তখন আমরা কি নিয়েছিলাম? কয়েকজনের দুর্নীতির বিস্তারিত বিবরণ, এই নিয়ে কিন্তু গণমাধ্যম সোচ্চার ছিল, এবং প্রধান শিরোনাম হয়েছে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে সর্বত্র একই আলোচনা ছিল। আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ক্রমান্বয়ে আমরা একটি আলোচনা থেকে আরেকটি আলোচনায় যাচ্ছি। আমি জানি না আগামী সপ্তাহে পেঁয়াজের দাম, এখন শুনলাম আজকেই আছে 100 ছাড়িয়ে গেছে কেজি, কাঁচামরিচের ঝাল বাড়ছে, 300 ছুঁই করছে। আগামী সপ্তাহে কি আমরা আবার পেঁয়াজ আর মরিচ নিয়ে, পেঁয়াজ মরিচ কিংবা আরো 2-1টি পণ্য নিয়ে আলোচনায় সরব হবো কিনা? যেমন মরিচের কথা বললেন, পেঁয়াজের কথা বললেন, যেমন মরিচটা বন্যা হওয়ার কারণে হয়তো মরিচের দামটা, সংকটটা বাড়তেই পারে। অনেকে প্রশ্ন তুলছেন, পেঁয়াজ তো আর এই মরিচের সাথে এরকম না, তো পেঁয়াজের দামটা না, একটা বিজ্ঞাপন এক সময় দেখাচ্ছিলেন যে এইটা কেন খাও, এমনি খাই, কেন খাও, তো একটা খুব
জনপ্রিয় না বিজ্ঞাপন গেলে ছিল, কি হয়? জনপ্রিয় বিজ্ঞাপন ছিল। একটা বিজ্ঞাপন ছিল একটা ব্যাংকের, যে ওই আমিও তো আবিব ব্যাংক, আমালো ব্যাংক, আমালত। এখন পণ্য মূল্য বৃদ্ধিটা এরকম হয়ে গেছে, ও বাড়লে ও বাড়ে, কেন বাড়ে? এমনি এমনি বাড়ে। 3 দিন 4 দিন 6 দিনের না মধ্যে, পারলে বোধহয় স্ট্যাটাস থাকে না। 6 দিনের মধ্যে গ্রাহকের কাছ থেকে যা নেওয়া নিয়ে নেয়। বিষয়গুলো হয়তো আমরা হাসতে হাসতে বলছি, কিন্তু কষ্টের জায়গা অত্যন্ত থেকে কষ্টের জায়গা তৈরি করে। যে আমরা একটা স্বাধীন দেশে আছি, একটি সরকার আছে, একটি ব্যবস্থা আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সাধারণ মানুষের একটা সচেতনতা আছে, কিন্তু এই কোনো কিছু দিয়েই কি আমরা এটা বন্ধ করতে পারছি? আমরা বারবার বলছি মৌসুমি সিন্ডিকেট তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কিন্তু মৌসুম আসলেই তারা জাকিয়ে বসে, আমাদের কোনো কিছু করার থাকে না। আপনি দেখেন একটার পর একটা ঘটনা ঘটছে। আজকে ক্যাম্পাসগুলোতে পড়াশোনা হচ্ছে না, ক্লাস হচ্ছে না, শিক্ষকরা ক্লাস নিচ্ছেন না, শিক্ষকরা আন্দোলনে আছেন। শিক্ষকরা মেধাবী মানুষ, শিক্ষার আলোকে আলোকিত করে আমাদের আগামী প্রজন্ম। আমার মনে হয় যে সহজেই তারা আন্দোলনে যেতে চায় না, কোনোভাবেই যেতে চায় না, ক্লাস তারা করতে চায়, এটাই তাদের একটা নেশা, শুধুমাত্র পেশা না। একজন শিক্ষক ক্লাসে না গেলে তিনি অস্থিরতা বোধ করেন। ছাত্র শিক্ষক সম্পর্কটা যদি প্রকৃত শিক্ষক, হ্যাঁ প্রকৃত শিক্ষক, হ্যাঁ এখন হতে পারে যদি আপনি প্রকৃতির বাইরে কাউকে ইঙ্গিত করতে চান, তাদের সংখ্যা কতজন? খুব বেশি না। কিন্তু যারা এই পেশায় আসেন অধিকাংশই আমরা বিশ্বাস করি তারা একটা মানসিকতা নিয়ে আসেন যে আগামী প্রজন্মকে আলোকিত করবেন, শিক্ষাদান করবেন, তৈরি করবেন, নিজেও শানিত হবেন, আগামী প্রজন্মকেও উপযুক্ত করে গড়ে তুলবেন। এই চেতনা থেকেই আসে, এটা আমরা বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি। আমরা তো আপনি আমি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই গৌরব সেই অহংকারের জায়গাটা তো আমাদের আছে। আমরা যারা ঢাকা কলেজের ছাত্র, আমাদের সেই গৌরব অহংকারের জায়গাটা তো আছে। কিন্তু এখন বর্তমান আন্দোলনের কি অবস্থা? এখন যে আন্দোলনে আমরা বলছি, এই আন্দোলন নিশ্চয়ই আন্দোলনটা শিক্ষকদের পক্ষে যায় নাই। যেই সিদ্ধান্তটা গ্রহণ হয়েছে সেটা শিক্ষকদের পক্ষে যায় নাই, যে কারণে তারা রুষ্ট, তারা ক্ষুব্ধ এবং তারা রাজপথে নেমে এসেছে। এই বিষয়ে আমার তো মনে হয় প্রথমেই সরকারের সাড়া দেওয়া উচিত ছিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাড়া দেওয়া উচিত ছিল। কোথায় সমস্যা? মাননীয় মন্ত্রী, আপনি যদি বুঝাতে পারেন যে এটা সমস্যা নাই, তাহলে এক জিনিস। আর আপনি যদি বুঝাতে ব্যর্থ হন এবং শিক্ষকরা যদি বুঝে যে এটা তাদের ক্ষতি হয়, আগামী প্রজন্মের জন্য ক্ষতি হচ্ছে, তাদের অর্থনৈতিক ক্ষতি হয়, তাদের মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি সেই বিষয়টি কেন চাপিয়ে দেবেন শিক্ষকদের উপর এবং এটা কেন বিলম্বিত করবেন? 4 দিনের জায়গায় 1 সপ্তাহ পড়াশোনা হলো না, আরও 1 সপ্তাহ পড়াশোনা না হলে 2 সপ্তাহ, 2 সপ্তাহের ফ্যাকে অনেকেই বলছে সেশন জট হয়ে যাবে। সেশন জট হয়ে গেলে এটা আবার কাটিয়ে ওঠা না, যেটা গত কয়েকদিন ধরে যেটা বলবার চেষ্টা করছি যে এক সময় তো হয়তো এটা স্থমিত হয়ে যাবে, একটা জায়গায় আমরা দাঁড়াবো, ক্ষতি তো হয়ে যাবে, ক্ষতিটা হয়ে যাবে, সেটা পুষিয়ে নেব কিভাবে? সেটা কি পুষিয়ে নেওয়া যাবে? পুষিয়ে নেওয়া যাবে না। আমরা করোনার কালীন সময়ের সেটা এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাঙ্গন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটা প্রজন্ম প্রায় ধ্বংসের পথে। তো সেই জায়গাটা এটা আমরা কিভাবে পুষিয়ে নেব? আমরা এখন অনেক উন্নয়নের কথা বলি যে এই উন্নয়ন হয়েছে, ওই উন্নয়ন হয়েছে, ওই উন্নয়ন হচ্ছে, আমাদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মানবিক উন্নয়ন, মানসিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, মানুষ হিসেবে আমাদের আরো বড় হওয়ার যে জায়গাটা, সেটা আমরা কতটা বিস্তার করতে পেরেছি বা প্রসারিত করতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এখন যে কারণে আমার মনে হয় এটা খুব দ্রুত শেষ করা উচিত। গতকাল একটা বৈঠক হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী তিনি একটা সময় দিয়েছিলেন, রাষ্ট্রীয় কাজে হয়তো পারেন নাই। আজকেও আমরা জানি যে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে মাওয়ায়, পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান, সেখানে হয়তো তিনি সেই অনুষ্ঠানে তিনি হয়তো ব্যস্ত থাকবেন সন্ধ্যা নাগাদ। কিন্তু আমার মনে হয় যত দ্রুত বসা যায়, যত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় শিক্ষকদের সঙ্গে, ততই মঙ্গল। এটি একটি। আরেকটি হলো কোটা। কোটার ব্যাপারে আমারও একটা ভিন্ন মত আছে। স্বাধীনতার পর কোটা সিস্টেম চালু হয়েছে, আমি মনে করি যথার্থভাবেই হয়েছে, যৌক্তিকভাবেই হয়েছে, বাস্তবায়নও হয়েছে। কিন্তু এটি স্বাধীনতার 52 বছর পরেও এটিকে টেনে নিয়ে যেতে হবে, 56 ভাগ কোটা থাকবে, এটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মেনে নিতে পারি না।
আমার জেলার একটি ছেলে 70 নাম্বার পেয়েও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, অন্য কোনো একটি জেলার আপনি অনগ্রসর বলে তাকে 45-50 তাকে যোগ্য আপনি কোয়ালিফাইড করে দিলেন। এটা তো মেধার বিশেষ করে এখন মেধার যুগ। তো আরেকটি হলো যে মানে কোটা, এই কোটার মধ্য দিয়ে আমাদের কি, আমি মনে করি যে মেধার প্রতিযোগিতার জায়গাটা সত্যি আমরা নিরূপণ করতে পারছি না। অনেকগুলো ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই না, আজকে হয়তো নানা বিতর্কের সৃষ্টি হবে। অনেকগুলো ক্ষেত্রে কোটা সিস্টেম এখনই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারণ এখন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের সবাইকে অগ্রসর হতে, আমাদের আগামী প্রজন্মকে অগ্রসর হতে হবে। আমার ছেলে মেয়েটা যখন আপনার ছেলে মেয়ের যে কম মেধা সম্পন্ন হয়েও মেডিকেলে চান্স পেয়ে যাবে, আপনি পিতা হিসাবে, অভিভাবক হিসাবে কি আপনি বঞ্চিত হচ্ছেন না? অবশ্যই বঞ্চিত হচ্ছে, অবশ্যই বঞ্চিত। আপনার কি একটা মনোযন্ত্রণা সৃষ্টি হবে না যে আমার বাড়ি এই জেলায় বলেই আমার ছেলে মেয়ে ভর্তি হতে পারলো না, আমি ওই জেলায় চলে যাই, আমার সন্তানটা ছেলে বলেই পারলো না? কেন? আপনি সব জায়গায় সমান অধিকারের কথা বলবেন, সব সময় এগিয়ে দেওয়ার কথা বলবেন, সবসময় মেধার কথা বলবেন, সবসময় মেধার কথা বলবেন, প্রতিযোগিতার কথা বলবেন, তাহলে প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে। আজকে তো কেউ আর পিছিয়ে নেই। আমরা তো দেখছি যে মেয়েরা অনেক বেশি ভালো করছে, অনেক বেশি ভালো করছে। তো এই ভালো করাটা তো সে পরীক্ষায় প্রতিযোগিতার মধ্য দিয়ে ভালো করে আসছে। কিন্তু শুধুমাত্র মেয়ে বলেই একটি ছেলে তার দ্বারা বঞ্চিত হবে, এই যে চিন্তাটা, এখান থেকে কিন্তু আমার মনে হয় বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। দরকার ছিল যেটা আপনি বললেন, একসময় দরকার ছিল, এখন তো এগিয়ে দেওয়ার জন্য দরকার ছিল, একসঙ্গে পথ চলার জন্য দরকার ছিল। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের প্লাকার্ডেও কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এখন যে মেয়েদেরকে আলাদা করে সুযোগ দেবার যে অবস্থা, তারা সেটা চায়ও না। আমি প্রতিযোগিতা করে আপনি দেখেন একটা যে অনেক কিছু কমছে, আমরা আশা করি এটাও হয়তো শেষ হয়ে যাবে। আপনি দেখেন টিকিটের ব্যাপারে, রেলের টিকিটের ব্যাপারে একসময় এত কোটা ছিল যে সাধারণ মানুষ 20%ও আপনার কোটার মধ্যে পেত না। মন্ত্রণালয়ের কোঠা, আমলার কোঠা, রেল কর্মচারীদের কোঠা, কর্মকর্তাদের কোঠা, আরও নানা কোঠা টোঠা মিলে দেখা গেল যে কোটার বাইরে আর কিছু নাই, মানে আগেই ভাগাভাগি হয়ে যাচ্ছে সব। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সম্পদের কথা তুলছিলেন, কার কত অবৈধ সম্পদ তার জন্য প্রতিযোগিতা এখন এই সময় হচ্ছে। মতিউরের 1019 জমি ও 4টি ফ্ল্যাট জব্দ। সচিব সভায় যে কথাটি বলা হচ্ছে যে গোপনেই থাকছে সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব, তারা চাইছে না আমাদের সম্পদের হিসাব গোপন থাক। কালকে সচিব কমিটিতে যে বৈঠকটা হচ্ছে, দুই ধরনের আলোচনা হয়েছে। এক ধরনের কেউ বলেছেন যে না, সম্পদের হিসাব আমরা দেব, আরেক পক্ষ বলেছে সম্পদের হিসাব তো আমরা প্রতি বছর দিচ্ছি, আমাদের যে রিটার্ন দাখিল করছি তাতে তো সম্পদের হিসাব বিবরণী থাকছে, তার সেই রিটার্ন দাখিল নিয়েও তো নানা ধরনের তার বিপরীতে আমরা ট্যাক্স দিচ্ছি। কথা যদি উঠে, কথা যদি থাকে, সব কর্মক্ষেত্রেই থাকে, এই যে একজন কর্মকর্তা 1000 শতকের উপর বাংলাদেশের 14টা জেলায় জমি কিনে ফেললো, এটা কি এটা কথা উঠবে না? আপনি একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, কতটা পারে? সরকারি কর্মকর্তার বেতন সর্বোচ্চ কত? 1 লাখ। তিনি তো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর উপর বেতন পান না, কর্মচারীরা নিশ্চয়ই মন্ত্রীর উপর বেতন পান না, সেক্রেটারি নিশ্চয়ই মন্ত্রীর উপর বেতন পান না, একজন ডিএস নিশ্চয়ই সচিবের উপর বেতন পান না। তাহলে সেই বেতন দিয়ে এটা সম্ভব? আপনি কত বিঘা জায়গা কিনতে পারবেন? 14টা জেলায় জমি কিনতে পারবেন? তো সেই কথা তো এটা উঠবে। তো সেইটা দেখভাল করার জন্য যে কথাটা কালকে সচিব কমিটিতে উঠেছে, যদি আপনি সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের এক পাল্লায় ফেলেন, নিয়ে আসেন, হিসাব চান, তো সেটা মনিটরিং করার লোকগুলো কই? সেই সংস্থা কি গড়ে উঠেছে? সেই অবকাঠামো কি সৃষ্টি হচ্ছে? সেটা তো হয় নাই। তাহলে আপনার এই 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এদেরই হিসাব দাখিল যেটা করবে সেটা দেখবে কে? এটা তো একটা বড় প্রশ্ন। আগে তো সেই সিস্টেমটা আপনাকে গ্রো করতে হবে। আমরা তো সাম্প্রতিক গত কয়েক বছরে শুদ্ধাচার, আপনি শুদ্ধাচার নিয়ে আমরা, আমার আজকে প্রশ্ন কিন্তু এটা একটা, যে শুদ্ধাচারের পেছনে আলোচনা হচ্ছে, তারা শুদ্ধাচারের পেছনে আমরা যেই টাকা ব্যয় করেছি, আজকে সেই টাকার হিসাব দিতে হবে।
এই কর্মসূচিটা কার মাথায় উদ্ভব ঘটলো যে এরকম বক্তৃতা দিয়ে শুদ্ধাচার করে মানুষকে শুদ্ধ করে ফেলা যাবে? শুদ্ধ করতে হলে প্রথমে একেবারে পরিবার থেকে শুরু করতে হবে, প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে, হাই স্কুল থেকে শুরু করতে হবে, কলেজ থেকে শুরু করতে হবে, মসজিদ, মক্তব, মাদ্রাসা সব জায়গায় শুদ্ধ করতে হবে। আপনি যদি ওখান থেকে শুদ্ধ করে নিয়ে আসতে পারেন, না পারেন, আপনি একটা লোক যখন পরিণত বয়স হয়ে যাবে 50, 60, 40, 30-এর উপর উঠে গেলে সেই লোকটা যদি খারাপ থাকে সে কি আর শুদ্ধ হবে নাকি? কেমনে? তার পেছনে আপনি টাকা ব্যয় করতে পারবেন। এটা আমার এই কর্মসূচিটাই আমার মনে হচ্ছে ওই রকম যে ভবগুরু শিশু কিশোরদের জন্য সেমিনার কোথায়? সোনারগাঁয়, শেরাটনে। অদ্ভুত, এই বাংলাদেশে সম্ভব খরচ করে এত টাকা হয়েছে বাংলাদেশে। ভবগুরুদের নিয়ে আলোচনা করে, ভবগুরুদের জীবন আমরা কিভাবে। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠান শেষের দিকে ব্রিটেনের নির্বাচন নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই। পরিবর্তন আসছে তো একটা, পরিবর্তনের দ্বার প্রান্তে বলা যায়। এবং আপনি জানেন যে ব্রিটেনের অর্থনীতি, তারপরে সাম্প্রতিক গত 10-15 বছরই ব্রিটেনের রাজনীতির অবস্থা, বিভিন্ন কোয়ালিশনে অংশগ্রহণ নয়, সব কিছু মিলে ইউরোপের সঙ্গে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সব কিছু ব্রিটেন অর্থনৈতিকভাবে আসলেই খুব পর্যুদস্ত। ব্রিটেনের মূল্যস্ফীতি আমরা যদি শুনি তাহলে আমাদের লেগে যায়। এবং আপনারা জানেন করোনার পরবর্তী সময় কি বড় ধরনের ক্রাইসিসের মধ্যে গেছে, রুটি পর্যন্ত আপনার রেশনিং করে কিনতে হয়েছে, একটা আলু কিনেছে তারা, এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করেছে। তো সেরকম একটা পরিস্থিতিতে অর্থনীতি, মূল্যস্ফীতি যখন মানুষকে ধাক্কা দেয় তখন মানুষ পরিবর্তনেরই যায় যে ঠিক আছে এটা দিয়ে আর হচ্ছে না, অন্য কিছু দিয়ে দেখি আমরা কি হয়। সেই প্রত্যাশায় মানুষ আমার মনে হয় একটা বড় ধরনের পরিবর্তন হয়েই যাবে। আসার কথা একটা যে আমাদের যে এই নির্বাচনে বাংলাদেশে প্রায় 34 জন বাংলাদেশি লড়াই করছেন, এর মধ্যে আমরা আশাবাদী অন্তত 8-10 জন তো 8-10 জন জয়লাভ করে আসবেন বলে আমরা মানে প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করি আর কি। দেখা যাক কতটা হয়। আরেকটা হয় যে আমি গতকাল দেখলাম যে এক্সিট পোল কি বলে যে না, ওখান থেকে একটা অর্ডার হয়েছে যে বুথ ফেরত কোনো জরিপ প্রকাশ করা যাবে না, কারণ এটার আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আমরা দেখি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। শিক্ষাঙ্গনে একটা অস্থিরতা চলছে, শিক্ষাঙ্গন, ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিবেশ, সবকিছুর জন্য আমাদের একটি সন্তোষজনক সমাধান দরকার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই কথা হবে। খোদা হাফেজ।